আচ্ছা দেখো, লাস্ট ক্লাস হচ্ছে আমরা কর্মদক্ষতা নিয়ে কথা বলছিলাম, তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা আর কি। সো মোটামুটি ওখানে কিছু জিনিস তোমাদের বলছিলাম, সো ওইগুলো একটু মাথায় রেখো। তবে আজকের ক্লাস হচ্ছে আমরা যে জিনিসটা পড়তে যাবে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার সাদি কার্নোর তাপ ইঞ্জিন আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো তাপ ইঞ্জিন নিয়ে অনেক কথাই বলছি, বিভিন্ন ধরনের তাপ ইঞ্জিনের কথা শুনছি আর কি। যেমন স্টিম ইঞ্জিন দেখছি এখানে, তারপর পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, তারপর অকটেনের যেগুলো আছে। সো এখানে একটা মানে আদর্শ একটা ইঞ্জিনকে আমরা ফলো করতে চাই সব সময়। যার কারণে আমরা সাদি কার্নো কী করছে, একটা আদর্শ তাপ ইঞ্জিন বানাইছে সমস্ত দোষ ত্রুটি মুক্ত। যেমন আমরা ওইখানে মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখছি আমাদের কিন্তু কর্মদক্ষতা কখন 100% হয় না, মানে ওখানে লস হয়। যদি আমি মেন চিত্রে ব্যাক করি তাহলে তোমরা ওখানে দেখতে পারবা যে আমার ওখানে ঘর্ষণ হয়। ঘর্ষণের বল মানে পিস্টনটা যখন তোমার মুভ করে তখন ঘর্ষণ হয়। ঘর্ষণের বিরুদ্ধে আমার কী করে, কাজ করা লাগে। কাজ করার ফলে কি আমার ওখানে আমার ওই কাজটা অরূপান্তরযোগ্য তাপ শক্তি হিসাবে কি পরিবেশে হারায় যায়, তার মানে ওখানে আমার লস হচ্ছে আর কি। ঠিক আছে, তো ঘর্ষণ তোমার হবেই। তবে আমরা একটা আদর্শ তাপ ইঞ্জিনকে বানাবো যেটাকে আমরা ফলো করতে পারি আর কি, বা একটা আদর্শ তাপ ইঞ্জিন কীরকম হয় সমস্ত দোষটি মুক্ত আর কি, সেটা আর কি দেখার চেষ্টা করবো। ঠিক আছে, সো আমাদের বইয়ে আর কি মানে সাদি কার্নোর সকল দোষটি মুক্ত একটা তাপ ইঞ্জিনের কথা মানে কল্পনা করা হয়েছে আর কি। সো যেটাকে আমরা আদর্শ তাপ ইঞ্জিন হিসাবে ধরে নেবো আর কি। ঠিক আছে, সো ওইটাও একটা মানে তাপ ইঞ্জিনই, কিন্তু সকল দোষ ত্রুটি মুক্ত, বা যেই সাথে কোনো তাপ ইঞ্জিনের আর কি মানে আমরা যে ধরনের দোষ ত্রুটিগুলো দেখে এসেছি এখানে এগুলাকে উপেক্ষা করা হয়েছে আর কি। ঠিক আছে, উপেক্ষা করে ওটা বানাইছে, যার কোনো দোষ ত্রুটি নাই আর কি। ঠিক আছে, মানে আমাদের যে সকল সমস্যা ছিল আর কি ইঞ্জিনের, আমরা দেখতে পাচ্ছি যে ওখানে লস হয়, তারপরে তাপ উড়ে চলে যায় আর কি, এগুলো সব বাদ দিয়ে ওটা কী করছে, একটা আদর্শ তাপ ইঞ্জিন বানাচ্ছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে সাদি কার্নের তাপ ইঞ্জিন আর কি। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে এটা হচ্ছে কার্নোর তাপ ইঞ্জিন বলতে পারো, বা কার্নো ইঞ্জিন বলে অনেকে, কার্নো ইঞ্জিন বা কার্নোর ইঞ্জিন বলতে পারো। ঠিক আছে, সো এখন দেখো আমরা একটা ছবির সাথে খুবই বেশি ফ্যামিলিয়ার, উই আর হার্ড অফ। যেমন দেখো আমি এই যে এই ছবিটা যে আঁকতাম এটা কিন্তু একটু এই ছবিটা যে আঁকতাম, এই ছবিটা আর কি এইভাবে আঁকতাম। সো এই ছবিটাকে আমরা একটু মানে সোজা করে আঁকবো আর কি। আগে ধরো হরাইজন্টালি আসছিল, এখন হচ্ছে গিয়ে ভার্টিক্যালি একটু দেখাবো, এই ছবিটাই আর কি। ঠিক আছে, লাস্ট ক্লাসে বা সব ক্লাসে যে দেখাইছি একটু দেখো। মানে আমরা যে ছবিগুলো দেখছি তুমি এগুলো সবই ধরে নিতে পারো, এগুলো সাদি খানের তাপ ইঞ্জিন আর কি, বা জেনারেল তাপ ইঞ্জিন, যেটাই ধরে নাও একই সব। ঠিক আছে, সো এই ছবিটা যদি আমি একটু ভার্টিক্যালি আঁকি বা লম্বালম্বি বরাবর আঁকি, দেখো কি হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার তোমার তাপ উৎস ছিল, এগুলোকে বলা হয় ব্লক ডায়াগ্রাম আর কি। ব্লক ডায়াগ্রামের সুবিধা হচ্ছে আমি মানে এটাকে যা ইচ্ছা তা বলে দিতে পারি, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, বা স্টিম ইঞ্জিন, বা ফ্রিজ। ঠিক আছে, যে কোনো জিনিস বলে দিতে পারো। আর মাঝখানে ছিল আমার ইঞ্জিনটা আর কি, ইঞ্জিনটা একটু বড় করে রাখতে হয়। এটা ছিল আমার ইঞ্জিন, আর এখানে ছিল আমার একটা তাপ ধারক। ঠিক আছে, অনেক বেশি জায়গা নিয়ে ফেলেছি। সো যদি এটা তাপ ধারক হয়, এটা হচ্ছে তাপ ধারক, তাপ ধারক ছিল। আর এটা ছিল আমার হচ্ছে তাপ উৎস, এটা তাপমাত্রা কত ছিল T1, এটা তাপমাত্রা ছিল T2। ঠিক আছে, সো আমরা জানি যে এখান থেকে তাপ এখানে আসবে, শোষণ করবে, আর এখানে হচ্ছে বর্জন করবে। ঠিক আছে, আর বাকিটা সে কী করবে, কাজে পরিণত করবে আর কি। ঠিক আছে, এটা বাকিটা সে কাজে পরিণত করবে আর কি। ডব্লিউ ডব্লিউ পরিমাণ কাজ সে কী করবে, ডাব্লিউ। ঠিক আছে, এটা ও যদি কী করে কিউ1 পরিমাণ তাপ শোষণ করে, এটা ছিল আমার ইনপুট। আর এখানে হচ্ছে কিউ2 পরিমাণ, এটা কিউ1, এটা কিউ2 পরিমাণ তাপ কী করে এখানে বর্জন করে, আর বাকিটা সে হচ্ছে গিয়ে কিউ1 মাইনাস কিউ2 পরিমাণ তাপ কাজে পরিণত করে, এটা ছিল আমার আউটপুট।
এটা ছিল আমার লস আর কি, ঠিক আছে, এটা হচ্ছে আমার লস। সো এটা হচ্ছে আমার ইঞ্জিন আর কি, ঠিক আছে। এই চিত্রটা তোমরা জানো সবাই। সো এই হচ্ছে আর কি মানে মোটামুটি তোমার কি বলে মানে ডায়াগ্রাম ছবিটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা সাদিকানুর যে তাপ ইঞ্জিন এর মোটামুটি 4টা অংশ আছে। সো আমরা ওই 4টা অংশ নিয়ে আর কি একটু আলোচনা করবো। যেমন প্রথম অংশে উনি কী করছে, দেখো প্রথম অংশে উনি একটা সিলিন্ডার নিয়ে কাজ করছে। তো 4টা অংশের নাম যদি আমি একটু বলি, যেমন প্রথম অংশে একটা সিলিন্ডার আর কি, প্রথম অংশ হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারে উনি কী করছে, যেমন সিলিন্ডার তো আমরা সম্পর্কে মোটামুটি জানি, এইরকম একটা সিলিন্ডার, ঠিক আছে। আচ্ছা ধরো এটা কোনো সমস্যা নেই। সিলিন্ডার সিলিন্ডার তোমরা চিনো অবশ্যই। সো এই সিলিন্ডারের এই 3 দিকে হচ্ছে তোমার অন্তরক পদার্থ দেওয়া বা ডাবল লেয়ার দেওয়া আছে, মানে তাপের আদান প্রদানের দিক দিয়ে হবে না, ঠিক আছে। আর নিচের দিকে তাপের আদান প্রদান হতে পারবে আর কি, ঠিক আছে। এখানে আছে নির্দিষ্ট বলের কিছু গ্যাস আছে, বা এটাকে আমরা বলছি কার্যনির্বাহক বস্তু আর কি, ঠিক আছে। সো নির্দিষ্ট বলের কিছু গ্যাস আছে, যেটা বলছি আমি কার্যনির্বাহক বস্তু আর কি। আর নিচ দিয়ে হচ্ছে সিঙ্গেল লেয়ার দেওয়া, মানে এখান দিয়ে তাপের আদান প্রদান হতে পারবে আর কি, ঠিক আছে। শুধুমাত্র নিচ দিয়ে তাপের আদান প্রদান হতে পারবে, বাদ বাকি 3 দিক দিয়ে হতে পারবে না। এগুলো মাথায় রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এখন দেখো দ্বিতীয় অংশ উনি কী করছে, একটা তাপ উৎস নিয়েছে আর কি। তাপ উৎস তোমরা চিনো অবশ্যই। তাপ উৎসটা কীরকম, এইরকম আর কি, দেখতে সেম। সো তাপ উৎসেরও 3 দিকে ডাবল লেয়ার দেওয়া বা তাপ কুপরিবাহী পদার্থ দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিলিন্ডার, এটা হচ্ছে তাপ উৎস, মানে দ্বিতীয় অংশ নিয়ে তাপ উৎস নিয়েছে। সো এখানে কি, এটা হচ্ছে আমার T1 তাপমাত্রার তাপ উৎস, ঠিক আছে। সো এইদিকে 3 দিক বরাবর কোনো তাপের আদান প্রদান হবে না, তবে এই উপর দিয়ে আর কি তাপের আদান প্রদান হতে পারবে আর কি, ঠিক আছে। সো আর বাদ বাকি 3 দিক দিয়ে হবে না। এখানে হচ্ছে তাপ সুপরিবাহী পদার্থ দেওয়া আছে, ঠিক আছে। সো একটু পরে আমরা কি করব, এই সিলিন্ডারটাকে আইনে এটার উপরে বসাই দেবো, তবে একটু পরে দেখাবো এটা। সো এখানে একটা T1 পরিমাণ মানে T1 তাপমাত্রা তাপ উৎস আছে, এটা থেকে পরবর্তীতে Q1 পরিমাণ তাপ কি করবে, ও শোষণ করবে, ঠিক আছে। দেখাবো আর কি পরে আমরা সেটা, যখন আর কি মেন চিত্রে যাবো আর কি। সো শোষণ করতে পারবে আর কি। সো এখন দেখো আমাদের অনেক ধরনের তাপ উৎস আছে, তবে কার্নো ইঞ্জিনের যদি তাপ উৎস হতে হয় তাহলে সেই তাপ, সেখানে কিছু শর্ত আছে। সেই কার্নো ইঞ্জিনের তাপ উৎস হতে হলে এই তাপ উৎসকে অসীম তাপ ধারণ ক্ষমতা সম্পূর্ণ তাপ উৎস হতে হবে। মানে ও এই সিস্টেম বা সিলিন্ডার থেকে যত পরিমাণ তাপ শোষণ করুক বা বর্জন করুক না কেন, ওর তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, মানে এর T1-এর কোনো পরিবর্তন হবে না আর কি, ঠিক আছে। ও ওকে ইনফিনিটি সংখ্যক তাপ দিতে পারে বা ইনফিনিটি সংখ্যক তাপ ও কী করতে পারে, নিতে পারে, কিন্তু ওর কোনো তাপমাত্রা পরিবর্তন হবে না, ঠিক আছে। দেখো এই জিনিসটা বুঝো কিনা। তার মানে ওর কোনো তাপমাত্রা পরিবর্তন হবে না, এটা হচ্ছে আমার ফার্স্ট শর্ত, ঠিক আছে। তাহলে এবার দেখো যদি এরকম শর্ত মেনে নেয়, মানে অসীম তাপ ধারণ ক্ষমতা সম্পূর্ণ তাপ উৎস হয়, তাহলে কেবলমাত্র ও কি কার্নো ইঞ্জিনের তোমার তাপ উৎস হতে পারবে আর কি, ঠিক আছে। এরপর তৃতীয় অংশে কী ব্যবহার, তৃতীয় অংশে হচ্ছে এখানে একটা তোমার অন্তরক পদার্থ ব্যবহার করে ওরা। যদি মানে এটাকে বলা হচ্ছে অন্তরক পদার্থের ব্লক, অন্তরক পদার্থের ব্লক, ঠিক আছে। অন্তরক পদার্থের ব্লকটা হচ্ছে এরকম আর কি। ধরো এটা একটা অন্তরক, মানে এটার ভিতরে দিয়ে কোনো তাপের আদান প্রদান হয় না, ঠিক আছে। তার মানে দেখো যেহেতু এটা একটা অন্তরক পদার্থ বা এটা হচ্ছে গিয়ে তোমার সম্পূর্ণটাই ডাবল লেয়ার, তাহলে দেখো যখন আমরা কি করব,
এই সিলিন্ডারটাকে যদি আইনে আমি অন্তরক পদার্থের ব্লকের উপরে বসাই, তাহলে কিন্তু এটার চারদিক বন্ধ হয়ে যাবে, মানে সিলিন্ডারে কোনো দিক দিয়ে তাপের আদান প্রদান হবে না যদি এটাকে আইনে এটার উপরে বসাই, কারণ এটা তো অন্তরক, ঠিক আছে, মানে এটা ব্লক আকারে হয়ে যাবে আর কি, একদম ও তাপ ছাড়তেও পারবে না, তাপ গ্রহণও করতে পারবে না আর কি, ঠিক আছে। এটা একটু দেখো। এখন আরেকটা হচ্ছে গিয়ে তোমার 4 নাম্বার যে অংশটা, এখানে করে ফেলাই। 4 নাম্বার এটা হচ্ছে একটা তাপ ধারক বা সিঙ্ক যেটা ছিল আমাদের, বা তাপ গ্রাহক আর কি দেখাচ্ছিলাম। এটা হচ্ছে এরকম হয়, এখানে একটু ছোট করে দেখাই দিই, তোমরা বাসায় সুন্দর করে আইকো আর কি, এরকম সেম আর কি। এটা তাপ উৎসের মতোই দেখানো যায়, এই যে এরকম। সো এটারও কি আর কি 3 দিক দিয়ে ডাবল লেয়ার দেয়া, এই যে এরকম 3 দিক দিয়ে ডাবল লেয়ার দেয়া, মানে এই দিক দিয়ে তাপের আদান প্রদান হবে না, তবে এইখান দিয়ে আর কি তাপের আদান প্রদান হতে পারবে আর কি, তাপ গ্রহণ বা এটা হচ্ছে T2 তাপমাত্রা, ঠিক আছে। সো এর উপর দিয়ে কি করতে পারবে আমার, মানে তাপের আদান প্রদান হতে পারবে, মানে আমি যদি এই সিলিন্ডারটাকে আয়না ওর উপরে বসাই দিই, ও কী করতে পারে, এখানে তাপকে বর্জন করতে পারবে আর কি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, যদি মানে কার্নো ইঞ্জিনের তাপ ধারক হতে হয়, অর্কেস্ট্রাও ওর মতোই আর কি, তাপ উৎসের মতোই, তাহলে ওকে কি করতে হবে, অসীম তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন একটা তোমার কি তা অসীম তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন একটা তাপ ধারক বা তাপ গ্রাহক বা সিঙ্ক হতে হবে, মানে ও এই এই সিস্টেম থেকে বা সিলিন্ডার থেকে যে কোনো পরিমাণ তাপ শোষণ করতে পারবে বা বর্জন করতে পারবে, ওর তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। সো মানে ওর তাপমাত্রাটা টিটুই থাকবে, এটাই আর কি। তাহলে একমাত্র কি করতে পারবে, মানে কার্নো ইঞ্জিনের তাপগ্রাহ হতে পারবে আর কি, ঠিক আছে। সো সর্বতে আমরা কিন্তু জানতাম যে T1 ইজ গ্রেটার দেন T2, মানে ওর হচ্ছে বেশি, ঠিক আছে, মানে কি বলে তাপমাত্রা অবশ্যই সবসময় বেশি থাকে, আর তাপগ্রাহকের তাপমাত্রা কি অবশ্যই কি থাকে, কম থাকে আর কি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, যদি T1টা বড় হয় আর T2 ছোটো হোক সমস্যা নাই আমার, কিন্তু ওদের মান চেঞ্জ হতে পারবে না, ঠিক আছে। ওর যদি আমি 100 কেলভিন ধরি, ওর যদি 50 কেলভিন ধরি, এইতেই স্থির থাকবে আর কি, যতই ও কী করুক, তাপ শোষণ করুক, ওরটা 60 ডিগ্রি হবে না কখনো, আর ওই যতই বর্জন করুক ওরটা কখনো কি হবে না, মানে কমবো পারবো না আর কি, একটা স্থির জায়গায় স্থির থাকবে আর কি, মানে T1 আর T2 কী হবে, চেঞ্জ হবে না আর কি, ঠিক আছে। তবে সব কিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু T1 T2 চেঞ্জ হবে না, কারণ আমরা ধরেই নিয়েছি যে এখানে তাপ উৎস এবং তাপ ধারকের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপ ধারণ ক্ষমতা হচ্ছে অসীম, হ্যাঁ। তাহলে ধরে নিতে পারলাম যে যদি আমার কি তাপ উৎস আর তাপ ধারকের তাপমাত্রা পরিবর্তন না হয়, তাহলে আমরা ধরে নিতে পারবো কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ ধারক, ঠিক আছে। কিন্তু বাস্তব জীবনে এটা হয় না, তুমি তো দেখতেই পাইছো যে কি বলে, যদি মানে T2 তাপমাত্রা তাপ গ্রাহক যদি কী করে তাপটা মানে গ্রহণ করে, তাহলে অবশ্যই কিন্তু যে বর্জিত তাপটাও গ্রহণ করবে, তাহলে কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা, তাই না। কিন্তু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এটা হবে না, হ্যাঁ, একটু মাথায় রাখো আর কি। সো এখন দেখো, এটা আমি একটা ইনিশিয়াল আইডিয়া দিলাম, ও কিন্তু Q2 পরিমাণ তাপ কী করবে, যখন মানে Q2 মানে যখন সিলিন্ডারটা Q2 তাপ পরিমাণ বর্জন করবে, তখন ও এই তাপটা নিবে আর কি, তাপ গ্রাহকটা, আর ওর থেকে ও শোষণ করবে। আমি দেখাবো লাস্টে আইন না ওর এখানে বসাবো, তখন দেখতে পাবো তোমরা যে ঘটনাটা আসলে কি ঘটে। সো এখন দেখো, আমরা হচ্ছে একটা কার্নো ইঞ্জিন দেখতে চাচ্ছি। এখন কার্নো ইঞ্জিনটা সম্পূর্ণ গঠন করার জন্য আমার 4টা ধাপ আছে আর কি। সো এই 4টা ধাপে আমি 4টা পরিবর্তন করব, আর পাশাপাশি একটা গ্রাফ দেখবো আর কি, কার্নো ইঞ্জিনের গ্রাফ আর কি, ঠিক আছে। সো প্রথম যে ধাপটা, মানে কার্নো ইঞ্জিন হবার জন্য কার্নো ইঞ্জিনের 4টা পর্যায় আছে, 4টা পর্যায়, এবং ওই 4টা পর্যায়ের একটা গ্রাফ আছে, ওইটা সহ দেখব। সো যদি দেখো, প্রথম পর্যায় মানে কার্নো ইঞ্জিনের প্রথম পর্যায়, এক পর্যায় বলতে পারো, আচ্ছা এটা গ্রাফটা ওই পৃষ্ঠা এক বলে, সমস্যা নেই। প্রথম পর্যায়ে কী ঘটনাটা ঘটে দেখো, প্রথম পর্যায়ে কি করে, আমার এখানে যে সিলিন্ডার আছে আর তাপ উৎস আছে, এই প্রথম পর্যায়ে এই সিলিন্ডারটাকে তাপ উৎসের উপর এনে বসানো হয়। তাহলে দেখো কি ঘটনা ঘটে,
মানে T1 তাপমাত্রার তাপ উৎসের উপরে বসানো হয় আর কি, ঠিক আছে। সো এইটা ছিল ধরো আমার এটা ছিল আমার ধরো 3 দিকে ডাবল লেয়ার দেয়, এটা ছিল আমার তাপ উৎস আর কি, ঠিক আছে। এটা হচ্ছে তাপ উৎস, হ্যাঁ। এটা যদি তাপ উৎস হয়, সো এই 3 দিক দিয়ে কিন্তু তাপের আদান প্রদান হবে না। এটা হচ্ছে তাপমাত্রা ছিল আমার T1, ঠিক আছে। সো এখন আমি কি করব, সিলিন্ডারটাকে এনে ওর উপরে বসাবো। সো সিলিন্ডারকে এনে ওর উপরে বসালে কীরকম দাঁড়ায় দেখো একটু। এটা আসলে একদম ঠিকঠাক মতো লেগে যায়, আমার আঁকাটা যদিও সুন্দর হচ্ছে না। সো তোমার সিলিন্ডারটা ছিল এরকম, এরকম নিচ দিয়ে তারপর আদান প্রদান হবে, কিন্তু 3 দিয়ে 1 দিয়ে হবে না। পিস্টনটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার পিস্টনটা, ডাবল লেয়ার আছে এদিকেও ডাবল লেয়ার দেওয়া, একটু বড় করা উচিত ছিল। সো এইগুলো সব ডাবল লেয়ার দেওয়া আর কি। এদিক দিয়ে কোনো তাপের আদান প্রদান হবে না আর কি, ঠিক আছে। এটা আমার সিলিন্ডার ছিল, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা আছে যে এখানে কিন্তু তাপের আদান প্রদান হবে, কারণ এখানে হচ্ছে তাপ সুপরিবাহী পদার্থ দেওয়া আছে। সো এখানে নির্দিষ্ট ভরের কিছু গ্যাস আছে, যেটাকে আমরা বলছি তোমার কার্যনির্বাহক বস্তু। এটা হচ্ছে সিলিন্ডার আর কি, আমার সিলিন্ডার। প্রথম ধাপে অরেনটা বসাইলাম আর কি এখানে, ঠিক আছে। সো বসালে এখন দেখো এখান দিয়ে কিন্তু তাপের আদান প্রদান হতে পারবে। সো প্রাথমিক পর্যায়ে আমরা জানি और आयतन ছিল ধরো V1 और তাপমাত্রা ছিল T1 और চাপ ছিল P1, ঠিক আছে। সো আয়তন হচ্ছে এই V1, এতটুকু তোমরা তো জানোই, এটা হচ্ছে V1 আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমরা এখানে একটা প্রসারণ করব আর কি, এই অবস্থাতে আর কি প্রসারণ করব, মানে আয়তনটাকে বাড়াবো আর কি, ঠিক আছে। সো কিন্তু আয়তনটাকে বাড়ানোর সময় খুব ধীরে ধীরে বাড়াবো আর কি। সো আমি কি করলাম, আয়তনটা বাড়াই দিলাম। দেখো মানে কার্নো ইঞ্জিনের প্রথম ধাপে কি করতে হয়, এটাকে এখানে এনে বসানো হয়, পাশাপাশি কি করে খুব ধীরে একটা কি করে প্রসারণ ঘটায় আর কি, খুব ধীরে। এদিকে ডাবল লেয়ার আছে, প্রসারণ বা আয়তনকে বাড়ায়। সো আয়তন এখন হয়ে গেল ধরো V2, তাহলে ডেল্টা ভি পরিমাণ কিন্তু আয়তন বাড়ছে আমার, ঠিক আছে। আমার এখানে তোমার গ্যাসগুলো আছে আর কি। সো এখানে যে প্রসারণটা হয় খুব ধীরে, আমি একটু এই কালার দিয়ে লিখি, খুব ধীরে কি করে আমার আয়তনটা বাড়ায় এখানে, ঠিক আছে। সো এখন দেখো তোমাদের মাথায় কিছু জিনিস আসার কথা। সো আয়তন যদি আমি বাড়াই তাহলে ঘটনাটা কি করে দেখো, এখানে কিন্তু আমার আয়তন হয়ে যায় V2, চাপ হয়ে যায় P2, তাপমাত্রা হয়ে যায় হচ্ছে দিয়ে T2, ঠিক আছে, ধরলাম T2। কিন্তু আসলে ভাই আমি ঘটনাটা আর কি একটু বলি। আয়তনকে যেহেতু খুব ধীরে V1 থেকে আমার কি করা হয়েছে, V1 থেকে V2 করা হয়েছে, তাহলে দেখো এটা খুব ধীরে শব্দটা থাকা মানে কি, এটা কিন্তু একটা সমষ্ণ প্রসারণ। তুমি বলতে পারো এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। আমি একটু লিখে দিই, সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ মানে হচ্ছে গিয়ে সমষ্ণ প্রসারণ, এখানে কি করা হয়, আয়তনটাকে V1 থেকে V2 করা হলো, মানে V1 থেকে V2 করা হলো। তাহলে ঘটনাটা কি ঘটলো দেখো, এখানে কিন্তু আমি জানি সমষ্ণ প্রসারণে আমার কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না, মানে T ইকুয়াল টু ধ্রুবক আর কি, ধ্রুবক বা DT ইকুয়াল টু বলতে পারো 0, মানে তাপমাত্রা কোনো পরিবর্তন। এখানে T1 ইকুয়াল টু ধ্রুবক হবে, কারণ হচ্ছে আমার প্রাথমিক তাপমাত্রা ছিল T1, এটা T1 এ থাকবে, ঠিক আছে, এটা T2 হবে না। এখন দেখো বুঝো কিনা, তার মানে আমি যদি আয়তন বাড়াই, আয়তন বাড়লে কি চাপ কমে যাবে, ঠিক আছে। এখানে কি আয়তন বাড়লে কিন্তু চাপ কমে যাওয়ার কথা আর কি। ঠিক আছে। সো মনে রাখবো আমি এটা খুব ধীরে ধীরে আয়তনকে বাড়াচ্ছি, সো যার কারণে এটা হচ্ছে কি আমার সমষ্ণ পরিবর্তন বা প্রক্রিয়া, ঠিক আছে।
এখন দেখো যেহেতু আমি আয়তনটাকে বাড়াইছি, অবশ্যই গ্যাসীয় অণুগুলা কী করছে, এখানে কাজ করছে, ঠিক আছে। গ্যাসীয় অণুগুলা ওকে নিজে কাজ করে কী করছে, ওর আয়তনকে বাড়াইছে, ঠিক আছে। সো আয়তনকে বাড়ে মানে ভি ওয়ান থেকে ভি টু করছে। এখন ভি ওয়ান থেকে যদি ভি টু করে তাহলে এখানে ডিডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে আর কি, ঠিক আছে। এটা করার জন্য ডিডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে বা ওরা করছে। যদি ও কাজ করে থাকে তাহলে ঘটনাটা কী ঘটে, ও কিন্তু কাজ করে থাকলে ওর কিন্তু এই কাজ করার জন্য ওর কিছুটা অন্তস্থ শক্তি খরচ হয়ে যায়। অন্তঃশক্তি যাই থাক না কেন আমরা জানি না, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি এই কাজ করার জন্য ওর থেকে কিছু অন্তঃশক্তি খরচ হয়ে যায়। অন্তঃশক্তি খরচ হয়ে গেলে অন্তঃশক্তি কমে যায়। অন্তঃস্থ শক্তি কমে যাওয়ার মানে কি, এর ফলাফল হচ্ছে তাপমাত্রা কমে যাওয়া। কিন্তু আমি বলছি এখানে তাপমাত্রা কমতে পারবে না, কারণ এটা হচ্ছে সমষ্ণ পরিবর্তন। আমরা ধীরে ধীরে তোমার কী করছি, মানে আয়তনটাকে বাড়াচ্ছি। তাহলে ও কী করবে, মানে যতটুকু ওর অন্তঃস্থ মানে শক্তি কমে গেছে অতটুকু অন্তঃস্থ শক্তি তাপ আকারে ও কী করবে, এই তাপ উৎস থেকে নিয়ে নিবে আর কি, ঠিক আছে। যেটাকে আমরা বলতেছি Q1, বুঝো কিনা দেখো। এই Q1 পরিমাণ তাপটা নিয়ে ও কী করবে, ওর অন্তঃস্থ শক্তি অপরিবর্তন থাকবে, যার কারণে তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না। তার মানে আমি ধরে নিলাম আর কি, ওর আগে ছিল অন্তঃস্থ শক্তি, ধরো এটাতে একটু লিখি 100 জুল, ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে। সো অন্তঃস্থ শক্তি কী করছে, ও এই ডিডাব্লিউ পরিমাণ বা আয়তনটা বাড়াইতে গিয়ে ওর অন্তঃস্থ শক্তি কী হয়েছে, এখানে কমে গেছে, মানে 20 জুল ধরো খরচ হয়ে গেছে। ডিডাব্লিউতে 20 জুল চলে গেছে, 20 জুল চলে গেলে ওর কিন্তু 80 হয়ে গেছে, ঠিক আছে। এখন 80 হলে তো ঝামেলা, তার মানে অন্তঃস্থ শক্তি কমে গেছে। তার মানে কি, মানে এটা যদি U1 হয়, এটা U2, তার মানে U2টা কমে গেছে। এর মানে কি, অন্তঃস্থ শক্তি কমে যাওয়ার মানে তাপমাত্রা কমে যাওয়ার কথা, কিন্তু কমবে না, কারণ আমি Q1 = 20 জুল দিয়ে আবার ওর অন্তঃস্থ শক্তি কি অপরিবর্তন রেখে দিয়েছে আর কি। মানে এই 20 জুল নিয়ে ও এখানে কি 100 অবস্থায় থাকবে। তাহলে এটা তুমি বলতে পারো 100 জুল, ঠিক আছে। তার মানে ওর 100 জুল আগে ছিল 100 জুল, এখনও আছে 100 জুল। দেখো আর আমি তো বলছি যে এটা হচ্ছে গিয়ে তোমার তাপ উৎস অসীম তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন আর কি। ও যে কোনো পরিমাণ তাপ পরে দিতে পারবে, নিতে পারবে, কিন্তু আর T1 কোনো পরিবর্তন হবে না আর কি, ঠিক আছে। এটাই বলছি দেখো। সো এটা বুঝতে পারলাম। আর যেহেতু আয়তন বাড়াইছে, আমার অবশ্যই কী হবে এখানে, মানে তোমার আয়তন আর তো চাপ তো জানো যে একটা একটা উল্টা আর কিছু, এখানে আমার অবশ্যই কী হবে, মানে চাপটা কমে যাবে, ঠিক আছে। সো আমি যদি এটা একটু গ্রাফিক্যালি তোমাকে দেখাতে পারি তাহলে ঘটনাটা কী ঘটে আর কি। মানে কার্নোচক্রের একটা বিশাল গ্রাফ আছে, এই গ্রাফ দিয়ে আর কি ম্যাথ আসে। সো এটা যদি একটু অন্য খাতে দেখাইতে পারতাম আমাদেরকে সুবিধা হতো, কিন্তু অন্য কথা আর কোথায়। আচ্ছা এইখানে আর কি, সমস্যা নেই, এই পাশে গ্রাফটা হচ্ছে এরকম, ধরো মানে ওই পিভি গ্রাফ আর কি। একটু বড় করে আঁকবো কারণ এখানে অনেকগুলো ধাপ আছে, তো এখানে ভি দিয়ে দিছি, এখানে পি দিয়ে দিছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার 0। সো এখন দেখো এখানে কি ঘটনাটা ঘটে। তো প্রথমত এখানে আমি একটা, যেহেতু সমষ্ণ প্রসারণ, এখানে আমি একটা প্রসারণ বা সমষ্ণ একটা রেখা পাবো, যেটা ছিল আর কি এরকম, ধরো একটু উপর থেকে লিখি, মানে এইরকম সমষ্ণটা একটু শোয়ানো টাইপের হয়, ছোট করে আঁকলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ, এটা বি। সো এই অবস্থা হচ্ছে আমার প্রাথমিক অবস্থা ছিল, মানে এই অবস্থায়। আর বি অবস্থা হচ্ছে এই অবস্থাটা, মানে এই ডিবি পরিমাণ আয়তন বেড়ে যাওয়ার পর। তার প্রাথমিক অবস্থায় আমার P1 ছিল চাপ, V1 ছিল কি আমার আয়তন, যে এটা এই V1 ছিল আয়তন, চাপ ছিল এখানে P1। পরবর্তীতে কী হয়েছে দেখো, চাপটা কিন্তু কমে গেছে আয়তন বাড়ানোর কারণে। তাহলে P2 V2, ঠিক আছে, V2 হচ্ছে এইটা V2, হ্যাঁ। তাহলে P2টা কমে গেছে, কারণ এখানে যদি দেখো তোমার একটু এই দেখো লম্ব টেনে দিই, এখান থেকে লম্ব টেনে দিই, এখানে একটা লম্ব টেনে দিই। এটা ধরো তোমার A প্রাইম ধরলাম, এটা ধরলাম B প্রাইম, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার P1। দেখো P1টা কত বড়, P1টা আগে ছিল বেশি, কারণ এখানে আয়তন ছিল কম,
পরে আয়তন বাড়াই আমি কি করছি, আগে ছিল এখানে আয়তন V1, এখানে যে V2 করছি, যার কারণে চাপটা কমে গেছে, মানে এই রেখা থেকে এটা কিন্তু ছোট, তার মানে এখানে চাপটা হয়ে গেছে P2, ঠিক আছে, আয়তন কমে মানে চাপটা কমে গেছে আয়তনের কারণে, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো আশা করি। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, এটা হচ্ছে তাপমাত্রাটা কিন্তু ধ্রুবক, মানে T1 ইকুয়াল টু ধ্রুবক ছিল, মানে এই পুরো রেখায় তাপমাত্রা কিন্তু ধ্রুবক, ঠিক আছে। তার মানে তুমি এখানে এটা T1 বলতে পারো, এখানেও কিন্তু T1 বলতে পারো তাপমাত্রা, ঠিক আছে। তাপমাত্রা ধ্রুবক ছিল আর কি, কারণ এটা সমষ্ণ। সো এটা আমি এ থেকে ধরো বিতে আসছি, হ্যাঁ। সো এ বিটা হচ্ছে আমার বলতে সমষ্ণ রেখা বা সমষ্ণ প্রসারণ বলতে পারো, সমষ্ণ প্রসারণ, কারণ আমি এখানে প্রসারণ করাইছি, একটু দেখো বুঝো কিনা। আর এই রেখাটা কেন একটু শোয়ানো টাইপের লেগছি, মানে হরাইজেন্টালি আর কি, কারণ এটা একটু শোয়ানো হয়, রুদ্রতাপীয়গুলো হবে হচ্ছে একটু খারাপ টাইপের আর কি, ঠিক আছে। সো এখানে আমরা একটা প্রসারণ দেখছি, এ বিতে প্রসারণ, তাই এটাকে বলা হয় সমষ্ণ প্রসারণ, ঠিক আছে। এখন দেখো যে জিনিসটা একটু বলবো, যে এখানে কিন্তু দেখো তোমার যেহেতু এ থেকে বিতে আসছে মানে সমষ্ণতে, তাহলে এখানে কিন্তু আমার এই জায়গাটুকু কত আমার ডেল্টা ভি। সো যেহেতু ডেল্টা ভি মানে এই যে এটা আর কি, এই যে এতটুকু বা এতটুকু আর কি আয়তন বাড়ছে, যেহেতু আমি এই যে এখানে ডিভি দিছে বা ডেল্টা ভি, তাহলে কিন্তু অবশ্যই এখানে কি হবে, মানে এই ডিভি আয়তন যেহেতু আমি বাড়াইছি, অবশ্যই এখানে একটা কাজ হবে, ঠিক আছে। ডব্লিউ পরিমাণ কাজ হবে, মানে এই অংশটা কি, এই অংশটা একটা কাজ হবে আর কি, বা এই মানে এই পুরো অংশটা কিন্তু, এই পুরো অংশটাই কিন্তু আমার কি করবে, কাজটা নির্দেশ করবে আর কি, ঠিক আছে। সো এটাকে বলতে পারো তুমি এরকম যে ডেল্টা ভিটা এরকম আর কি, ডেল্টা ভিতে কি V2 মাইনাস V1, এটার জন্য আমার কিন্তু ডব্লিউ পরিমাণ কাজ হবে আর কি, মানে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমার কিন্তু একটা কাজ হয়, এটা আমরা আগে থেকে জানি, ঠিক আছে। আর বা অথবা তুমি বলতে পারো যে পিভি লেখচিত্রের আর কি ক্ষেত্রফলটা আমার কি কাজ নির্দেশ করতেছে, ঠিক আছে, মানে এই অংশটা আর কি, মানে এ প্রাইম বি এই অংশটা কি করবে, আমার এই সমষ্ণ প্রসারণের কাজটা নির্দেশ করবে আর কি, ঠিক আছে। সো এখন দেখো এটা আর কি, যদি এখানে কাজের রাশিমালা যদি দেখাই, গ্রাফ থেকে তো তোমরা বুঝতে পারছো কাজের রাশিমালা, সুতরাং মানে এই ক্ষেত্রে কাজের রাশিমালা আমরা কাজের রাশিমালাগুলো সবই দেখছি। কাজের রাশিমালা কি আসবে, মানে এ বি এর জন্য আর কি, মানে এ বি হচ্ছে আমার সমষ্ণ প্রসারণের যে রেখাটা আর কি, যেটা সমষ্ণ প্রসারণ রেখা বলতে পারো। সো এটা হবে W1 ধরলাম, কারণ এখানে 4টা ধাপ আছে আর কি। W1 ইকুয়ালটা আমরা জানি এ বি প্রাইম এ প্রাইম ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা যদি গ্রাফ থেকে বের করো আর কি, মানে কাজটা যদি গ্রাফ থেকে বের করো, মানে এই অংশটার ক্ষেত্রফল হবে হচ্ছে মানে এই মানে V1 থেকে V2 আয়তনে বা সমষ্ণ আয়তনে আমার কাজ, ঠিক আছে। অথবা আমরা একটা সূত্র জানতাম, যেমন ওই ই থেকে পড়ছিলাম, প্রমাণ করছিলাম, সমষ্ণ পরিবর্তন হচ্ছে NR/T1, যেহেতু এখানে আমার কি বলে তোমার T1টা ধ্রুবক আর কি। সো T1 যদি T1 দিয়ে করি তাহলে ln V2 বাই V1 ছিল এরকম, ঠিক আছে। এরকম একটা সূত্র ছিল, দেখো মানে যদি সিলিন্ডারে ধরো n মোল গ্যাস থাকে, তাহলে আমি এটা লিখতে পারি n মোল, মানে NRT দিয়ে লিখতে পারি, দেখো। আর যদি স্যার তাপমাত্রা না বলে দেয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করবো, মানে ধরো এখানে প্রাথমিক অবস্থায় আমার কি ছিল, P1 V1 ছিল এরকম অবস্থা, এখানে কিন্তু P2 V2 হয়ে গেছে, তাহলে আমরা ওই সূত্র অনুসারে কি জানতাম, যে PV ইকুয়াল টু NRT জানতাম, যেরকম গেছে PV ইকুয়াল টু NRT, ঠিক আছে, NRT1। সো তাপমাত্রা তো এখানে ধ্রুবক, ঠিক আছে। সো তার মানে এই সূত্র অনুসারে আমরা P1 V1 ইকুয়াল টু লিখতে হবে NRT1, P2 V2 লিখতে পারবো NRT2, এরকম লিখতে পারবো, ঠিক আছে। তাহলে যদি আমরা তাপমাত্রা না দেওয়া থাকে, তাহলে আমরা আরেকটা জানতে পারবো NRT1 এর জায়গায় আমরা লিখতে পারবো P1 V1 ইন্টু ln V2 বাই V1
V1 অথবা আবার লিখতে পারবো P2 V2, দুইটাই লিখতে পারবো লন V2/V1। ঠিক আছে, এটাও মানে 3টা রাশিমালা আর কি, টোটাল 4টা আসে আর কি W1 এর রাশিমালা কতগুলো আর কি। ঠিক আছে, সো এটা ছিল হচ্ছে আমার মানে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমার কাজের রাশিমালা ছিল এটা, আর আমরা এখানে একটা সমষ্ণ প্রসারণ ঘটানোর চেষ্টা করছি। ঠিক আছে, সো এটা গেল আমার প্রথম ধাপ। এরপর হচ্ছে দ্বিতীয় যে ধাপে ও কী কাজটা করে দেখো, থাকে এখানে অনেক কাজ আছে আর কি। দ্বিতীয় ধাপ প্রসারণ, সমষ্ণ প্রসারণ। এবার হচ্ছে ও আরেকটা প্রসারণ করে যেটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রসারণ। দ্বিতীয় ধাপে দেখো কি করে, দ্বিতীয় ধাপে ও কাজটা করে কি, এই সিলিন্ডারটাকে মানে এই যে সিলিন্ডারটা ছিল তোমার, এটা কিন্তু আমার আসল সিলিন্ডার। ঠিক আছে, পরবর্তীতে আয়তন বাড়াইছে। সো ও কী করে, এই সিলিন্ডারটা নিয়ে বসায় দেয় হচ্ছে তোমার ওই অন্তরক পদার্থের উপর আর কি। এই যে অন্তরক পদার্থ জায়গায় ছিলাম, এই যে এটা ব্লকটা, এটার উপর বসায় দেয়। তাহলে দেখো কী জিনিসটা আর কি ঘটে। সো এখানে হচ্ছে এরকম ঘটবে যে এই অবস্থাতে আমরা কি করব, এই যে আয়তনকে বৃদ্ধি করছে V2 পরিমাণ, এই অবস্থায় নিয়ে মানে শুধু এটা সরাই দিব আর কি, তাপ উৎসটা সরাই এটাকে নিয়ে অন্তরক পদার্থের ব্লকের উপর বসাই দেবো। তো এটা আমার লেখার কি দরকার আছে? সো যদি আমি বসাই দিই তাহলে চিত্রটা কেমন আসে দেখো, এইরকম আসবে। যেমন এটা হচ্ছে আমার অন্তরক পদার্থের ব্লক, একটু বড় হবে চিত্রটা। এটা ছিল আমার অন্তরক পদার্থের ব্লকটা, মানে এটার ভিতরে কোনো আদান প্রদান তারপর আদান প্রদান হবে না। আর এটা হচ্ছে ছিল আমার সিলিন্ডারটা। দেখো সিলিন্ডারটা কিন্তু এরকম ছিল আর কি। মানে শেষের যে অবস্থাটা আর কি। ঠিক আছে, সো এখানে এই ছিল আমার সিলিন্ডারের অবস্থা। মানে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আর কি। দ্বিতীয় ধাপ এইভাবে যা করে দেখো, এটা আমার অন্তরক পদার্থ ব্লক। এদিকে অবশ্যই অন্তরক পদার্থ দেওয়া আছে, মানে কোনো তাপের আদান প্রদান এখান দিয়ে হবে না, এদিকে হবে না। আচ্ছা, এখন একটু ভুল হয়ে গেছে আর কি, মানে প্রাথমিক অবস্থা ছিল এইটা, ভুল না, মানে চিত্রটা আর কি আমি আগেই বড় করে এঁকে ফেলেছি। প্রাথমিক অবস্থা ছিল ধরো এইটা। ঠিক আছে, এইটা মানে এই অংশটা নাই ধরো। ঠিক আছে, তো এখন দেখো আমি কি করি। সো এই মানে এইটা হচ্ছে আমার তোমার প্রাথমিক অবস্থা আর কি। ঠিক আছে, এটা ছিল প্রাথমিক অবস্থা। তবে এখানে চিত্রটা আমি কি করছি, এটাকে উঠাই নিয়ে ওখানে বসাইছি। ঠিক আছে, সো প্রাথমিক অবস্থায় আমরা দেখছিলাম হচ্ছে এখানে কি, ওর আয়তনটা ছিল কত V2, চাপ ছিল P2, তাপমাত্রা ছিল T1। মানে এই পুরো চিত্রটারই কিন্তু আমরা ধরে নিয়ে আসছি, যেহেতু আরে আমি আয়তন বাড়াইছি। ধরো এই পুরো চিত্রটাই হচ্ছে এতটুকু আর কি, মানে এতটুকু আর কি। ঠিক আছে, দেখো একটু বুঝো কিনা। এখন কথা হচ্ছে, যদি আমি এদিকে অন্তরক পদার্থ দেওয়া আছে, দেওয়া থাকলে দেখো এখানে নিচেও আমার অন্তরক পদার্থ দেওয়া আর চারপাশে অন্তরক পদার্থ দেওয়া, তার মানে এই সিলিন্ডার কিন্তু কোনো দিকে তাপের আদান প্রদান করতে পারবে না আর কি। এখানে দেওয়া করতে পারবে না। ঠিক আছে, করতে পারবে না, এই দিক দিয়ে করতে পারবে না, মানে একদম ওর ব্লক হয়ে আছে চারদিকে, মানে কোনো দিকেই তাপের আদান প্রদান করতে পারবে না আর কি। ঠিক আছে, প্রথম অবস্থায় ছিল হচ্ছে আমার এইরকম। ঠিক আছে, সো আমি এরপরে ওরা কী করে একটা হঠাৎ প্রসারণ ঘটে আর কি, এটা বলে হঠাৎ। হঠাৎ এটাকে একটা মানে হঠাৎ, যেহেতু হঠাৎ কথাটা আসছে মানে কি, একটা রুদ্ধতাপীয় প্রসারণ হবে আর কি। রুদ্ধতাপীয়, কারণ হঠাৎ হলে আমরা জানি হঠাৎ কথা থাকলে এটা রুদ্ধতাপীয় হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ও কোনো তাপের আদান প্রদান করতে পারবে না, কারণ ওর চারদিকে আছে অন্তরক পদার্থ দেওয়া আর কি। ঠিক আছে, সো এটা গেল আর কি। তাহলে যদি হঠাৎ আমি কি করি,
রুদ্রতাপীয় প্রসারণ করি আর কি, অবশ্যই প্রসারণ। তো দেখো আমার প্রাথমিক অবস্থা ছিল এইটা, মানে ওইখানে আমি V2 P2 করছি আর T1 ছিল। সো এখন যদি হঠাৎ করে আমি কি করি, এটা ছিল আমার ধরো V2, এটা ছিল V2। সো V2 থেকে আমি কী করছি, এই যে আয়তনটা বাড়াই দিচ্ছি, তবে হঠাৎ বাড়াইছি, হয়ে গেছে V3। ঠিক আছে, V3 হয়ে গেলে চাপটাও পরিবর্তন হয়ে যাবে, তো চাপটা হবে কি P3 হয়ে যাবে। তাহলে ধরো এখানে V3 P3। এখন তাপমাত্রা কী হবে দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, কারণ এখানে কিন্তু আমরা ওইখানে যে সময় প্রশ্নটা করছিলাম সমষ্ণতে, তখন কিন্তু ও তাপ উৎস থেকে নিতে পারছিল, তাপটা নিয়ে ওর কী করছে, তাপমাত্রা অপরিবর্তন রাখছে। কিন্তু এখানে তো অন্তরক পদার্থ, এখান থেকে ও তাপ নিতেও পারবো না, দিতেও পারবো না। তার মানে কি, ও যেহেতু এখানে প্রসারণ ঘটাইছে, ওর কিন্তু কি হবে, এখানে অবশ্যই একটা বাহ্যিক কাজ করছে। ওর কি অন্তঃস্থ শক্তি খরচ করে ও কী করছে, আয়তনটা V2 থেকে V3 করছে। তার মানে ওর কিন্তু অন্তঃশক্তি কমে যাবে। অন্তঃশক্তি কমে যাওয়া মানে কি, ওর তাপমাত্রা কমে যাবে। তার মানে তাপমাত্রা কি T1 থেকে T2 হয়ে যাবে আর কি। ঠিক আছে, অবশ্যই তোমার এখানে T1 ইজ গ্রেটার দেন T2। ঠিক আছে, যেহেতু অন্তঃশক্তি খরচ করে ও এই ডিবি পরিমাণ কাজ করছে আর কি, বা ডেল্টা বি পরিমাণ কাজ করছে। ঠিক আছে, দেখো বুঝো কিনা। কারণ এরকম ধরো যে এখানে আমি ধরি এরকম যে যদি 100 জুল থাকে ওর অন্তঃস্থ শক্তি, ও কাজ করতে গিয়ে আর কি হয়েছে, ধরো 20 জুল খরচ করে ফেলাইছে, DW করতে গিয়ে 20 জুল খরচ করে ফেলাইছে। তাহলে এই আয়তন বাড়াতে কিন্তু ওর 80 জুল হয়ে গেছে, মানে এটা U1 এটা U2। ঠিক আছে, মানে 20 জুল, কিন্তু এই 20 জুল আর নেওয়ার জন্য কোনো চান্স নাই। ঠিক আছে, কারণ এখানে অন্তরক পদার্থের ব্লক দেওয়া আছে। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখো, মানে অন্তঃস্থ শক্তিকে খরচ করে আমরা কী করছি, তোমার আয়তনটা বাড়ছে। তাহলে এখানে ঘটনাটা কী ঘটবে, আর আয়তনটা বাইরে মানে এরকম হয় আর কি। ধরো V3টা বেড়ে গেছে, তাহলে কী বলে চাপটা P3টা কিন্তু কমে যাবে, P3টা আরও কমে যাবে, আর T2টাও কি কমে যাবে আর কি। ঠিক আছে, এইটাই বলেছি, আর কিছু না। আর কিছু এখানে অবশ্যই T1টা T2 থেকে বড় হবে আর কি। ঠিক আছে, কিন্তু সে পরিবেশের সাথে কোনো তাপে আয়তন প্রদান করতে পারে না, কারণ এখানে আমরা দিন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কি কিউ ইকুয়াল টু ধ্রুবক থাকে, ধ্রুবক বা ডি কিউ ইকুয়াল টু কত 0, মানে কোনো তাপের প্রদান হবে না আর কি। মানে তাপ আগে যে পরিমাণ ছিল ওর ওই পরিমাণ তাপে থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয়েছে কি রুদ্রতাপীয় প্রসারণ আর কি। ঠিক আছে, সো বেশি কিছু মানে বেশি ঘাবড়াবো না, মানে বেশি কিছু বলতে গেলে তোমরাও ঘাবড়াবে যাবে আর কি, আমি হিজিবিজি করতে চাইতেছি না। সো এখন দেখো গ্রাফে যে ঘটনাটা ঘটে, এখানে একটু অন্য কালার দেওয়ার চেষ্টা করি, কারণ এখানে কয়েকটা গ্রাফ দেখাবো। এখানে অবশ্যই আর কি কী হবে, যে রুদ্রতাপীয় যে রেখাটা আছে এটা একটু মানে খারাপ টাইপের হবে, মানে একটু খারাপভাবে নামবে আর কি। ঠিক আছে, এই ধরো আর কি এখানে চলে আসলো। বইয়ের ছবিটা অনেক সুন্দর করে আঁকা আছে, আমার অত সুন্দর হতো, আমি জাস্ট বোঝানোর জন্য ছবিটা আঁকতেছি আর কি। ঠিক আছে, সো ধরো বি থেকে সিতে চলে আসলো। সো বিতে আমি জানি এই প্রাথমিক অবস্থা ছিল কত, এই যে প্রাথমিক অবস্থা ছিল V2 P2 আর T1, মানে এই যে এই অবস্থাটা V2 P2 T1, পরবর্তীতে সিতে নিচে হয়ে গেছে V3 P3 T2 আর কি। সো এই অবস্থায় কী হবে, P3 হবে, V3 হবে, তাপমাত্রা হয়ে যাবে T2, কারণ তাপমাত্রাটা কমে গেছে T2। ঠিক আছে, সো তোমার দেখো চাপটাও কিন্তু কমে গেছে, আয়তনটা কিন্তু বাড়ছে, আয়তন হয়ে গেছে V3, মানে এত পরিমাণ আয়তন বাড়ছে কিন্তু চাপটা কি কমে গেছে, P3 কিন্তু এখানে কম। ঠিক আছে, সো এখানে কি তুমি বলতে পারো তাপমাত্রাটা হচ্ছে গিয়ে হ্রাস পাইছে আর কি, তাপমাত্রা T1টা কমে T2 হয়ে গেছে, মানে T1 থেকে কমে কমে T2 হয়ে গেছে আর কি। ঠিক আছে, T1 থেকে কমে। সো এই যে বিসি যে রেখাটা, এটাকে আমরা বলতেছি, যেহেতু প্রসারণ করে যে বলছে রুদ্রতাপীয় প্রসারণ আর কি, প্রসারণ। ঠিক আছে, এইটা কারণ এখানে আমরা প্রসারণ ঘটাইছি আর কি। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু কাজের পরিমাণ আমরা লিখছিলাম হচ্ছে W1, আর এখানে রুদ্রতাপীয় প্রসারণও কিন্তু কাজ হবে, আয়তন তো স্থির নাই। ঠিক আছে, W2 বললাম। সো এখানে W2 পরিমাণ আমার কাজ হবে, তো আমরা কাজের রাশিমালা কিন্তু আমরা জানি, এখানে কাজটা যদি তুমি রাশিমালা দিয়ে বের করতে পারো তাও পারবো, আর আমরা বের করতে পারো, যেমন এই যে অংশটা আছে এখানে গ্রাফে আর কি,
এই এই যে অংশটা আছে দেখো, এখানে হচ্ছে বি বি প্রাইম, এটাকে যদি বলি সি প্রাইম, সি প্রাইমকে বি বি প্রাইম সি প্রাইম সি, এই ক্ষেত্রে বলা হবে হচ্ছে আমার W2 বা রুদ্ধতাপীয় প্রসারণের যে কাজ সেটা, ঠিক আছে। সো এটা যদি আমি একটু লিখে দিই এখানে, দেখো আমার ধাপ নাম্বার 2, তুমি বলতে পারো W2 মানে রুদ্ধতাপীয় প্রসারণের কাজটা কী হবে, যে বি সি সি প্রাইম বি প্রাইম ক্ষেত্রফল, ঠিক আছে। বা তুমি বলতে পারো আমরা সরাসরি সূত্রটা বের করতে পারবো, মানে এই অংশটার ক্ষেত্রফল আর কি, বি বি প্রাইম সি প্রাইম সি, ঠিক আছে, যেটাই হোক। সো এখন আমরা সরাসরি একটা সূত্র দিলাম, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, যেমন এন, এবার আমি যদি টি দিয়ে লিখি গামা মাইনাস 1 T1, এখন T1 মাইনাস T2, কারণ তাপমাত্রা কী হয়েছে তোমার T1 থেকে T2 হয়েছে আর কি, ঠিক আছে। বা যদি পি দিয়ে লেখো তাহলে একই সূত্র আর কি, তোমার এনআরটি এর জায়গায় লিখতে পারবো হচ্ছে 1/γ-1, এখানে লিখতে পারবো P1 V1 মাইনাস P2 V2। দেখো এই সূত্রগুলো আমরা শিখছিলাম আর কি। দেখো এটা কিন্তু আমার W2 এর ক্ষেত্রে আমি 3টা জিনিস লিখতে পারবো আর কি, কারণ স্যার যখন তোমার কি বলে ওই তাপমাত্রাটা না দিবে, তখন আমরা এই অবস্থাতে আমরা ধরে নিতে পারবো যে কি বলে, এখানে একটু ঝামেলা আছে ভাই। T1 T2 হলে তাপমাত্রা T1 থেকে T2 হয়েছে, কিন্তু এখানে দেখো আয়তন কিন্তু আগে ছিল কত V2 P2, আর আয়তন পরে হয়েছে V3 P3, ঠিক আছে। সো এটা যেহেতু আগে, এটা যেহেতু পরে, তাহলে এখানে কিন্তু আমি লিখবো P2 V2 P2 V2, মানে এই অবস্থা ছিল P2 V2, তারপরে হচ্ছে কি P3 V3। আমার নিজেরই ভুল হয়ে যায়, তোমরা একটু খেয়াল রাখো এই বিষয়গুলো। আর কেউ আমার পাশে নাই যে ভুলটা ধরাই দিবে, যাই হোক। কারণ এই অবস্থায় কিন্তু আমার ছিল কত P2 V2, এই অবস্থায় হচ্ছে কত P3 V3, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, এটা শেষ অবস্থা। সো এটাই লিখছি আমি, যে প্রাথমিক অবস্থা মাইনাস শেষ অবস্থা আর কি, ঠিক আছে। এটা উল্টা না কিন্তু, দেখো। সো এই হচ্ছে অবস্থা। এরপরে 3 নম্বর স্টেপটা দেখবো, এটা হচ্ছে রুদ্ধতাপীয় পোটেনশিয়াল। এবার আমরা একটা সংকোচনের দিকে যাব। 3 নম্বর পর্যায়ে ওরা কী করে দেখো, পর্যায় নাম্বার 3, তৃতীয় পর্যায়ে কী করবো ওরা একটা, মানে এখন দেখো ওর অবস্থা হচ্ছে এই অবস্থায় আছে আর কি, ঠিক আছে। আমরা এই অবস্থা থেকে নিয়ে ওরে কী করব, তোমার ইসের উপরে বসাই দিব আর কি, তাপগ্রাহকের উপর। দেখো মানে T2 তাপমাত্রার তাপ ধারক বা তাপগ্রাহকের উপর বসাই। দেখো আমার তাপ ধারক বা তাপগ্রাহকটা কিন্তু এটা ছিল, মানে কী বল, যে পরিমাণ তাপ শোষণ বা বর্জন করতে পারবে, আর ইনফিনিটি বা অসীম পরিমাণ কী ছিল তাপ, তোমার তাপ ধারণ ক্ষমতা